এই যে কিছু টিভি চ্যানেল আছে যারা ইদানিং কুসুম টুসুম নিয়ে খুব নাচানাচি করছে, এদের চোখলা উঠে গেছে। কখনো অতিবাম হতে পারেন, অতিচার্যী হতে পারেন তারা, না এখন না করলেই পারতেন। আপনারা কোথায় দাদা আজকে? জয় জগন্নাথ। দেখো কাকা, আর কি বলবো, জগন্নাথ প্রভু তো এদের রাজনীতির মাঝে এসে পুরো লটকে গেছে। সে কি করবে না করবে খুঁজেই পাচ্ছে না। শেষে সে মুখ্যমন্ত্রীর পদতলে এসে পড়েছে যে মা এবারে আমার মুক্তি দে, আর আমায় এমন জ্বালাস না, তোর এই রাজনীতি, তোর এই এত অবিচার অনাচার, এগুলো থেকে আমাকে মুক্তি দে। তুই আর হিন্দু মুসলমানকে এক করতে যাস না, কারণ তুই এখনই এখান থেকে বেরিয়ে গিয়ে আবার নামাজ পড়তে চলে যাবি। আমারে আর দুঃখ দিস না, কষ্ট দিস না, আমায় মুক্তি দে। তো হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে ভিডিওটা হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের একজন তারকা দেবাংশু ভট্টাচার্য, যে সে ব্রাহ্মণ কিনা সে আজকে প্রমাণ করবে। আর সে প্রমাণ করবে যে সে কী খেয়ে বড় হয়েছে আর কেন এসবের মধ্যে সে নিজেকে জড়ালো। ঠিক আছে, চলো বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রশ্ন করবেন না, সাহস নেই, সাহস নেই, বিজেপিকে প্রশ্ন করার সাহস নেই। সে দাদা, বিজেপিকে প্রশ্ন করার সাহস আছে, বুক চিতিয়ে প্রশ্ন করব, যেখানে অন্যায় হবে সেখানে প্রশ্ন করব। তোমাদের মতো অন্যায় হলে একদম শাড়ির ছায়ার তলায় মুখ লুকিয়ে বসে থাকবো না, সব জায়গায় প্রশ্ন হবে। শুভেন্দুবাবু মমতা বন্দ্যোপাধ্যায় শত্রু হতে গিয়ে প্রথমে হয়েছিলেন বাংলার শত্রু, আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় শত্রু হতে গিয়ে হয়ে গিয়েছেন স্বয়ং জগন্নাথ প্রভুর শত্রু। হ্যাঁ, শুভেন্দুবাবু মমতা শত্রু হতে গিয়ে বাংলা শত্রু হয়েছেন, আর দেবাংশু বাবু তেল মারতে গিয়ে এমন চাটা চাটছেন যে দিদিমণির শাড়িতেও ধুলো নেই আর দিদিমণির জুতোতেও কোনো ধুলো নেই। দেবাংশু বাবু চেটে চেটে ওটাকে পুরো সাফ করে দিয়েছেন। সাংঘাতিক মানুষ তো তুমি ভাই। কেন বলছি বলুন তো কথা? আজকে শুভেন্দুবাবু ক্যামেরার সামনে এসে বলছেন যে আমাকে সরকার থেকে ইনভাইট করা হয়েছে থাকার জন্য, কিন্তু তখনই আমি যাব যদি জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্রের বদলে জগন্নাথ ধাম মন্দির লেখা থাকে। একদম সত্যি কথা, পুরো সত্যি কথাটাই বলেছে। যখন রাম মন্দির হচ্ছিল, তোমাদের যে আবাল ছাবালরা আছে ওরা সবাই বলেছিল যে তোমরা এই মন্দির করছো, এই মন্দিরের সামনে কি সবাইকে বাটি ধরে ঘুরতে হবে? তোমাদের বড় সড়ো লিডার গো সায়নী ঘোষ, একদম হিন্দুত্বের প্রতীক, যে হিন্দু ধর্মকে সবার উপরে নিয়ে গেছে, সব কিছুর উপরে নিয়ে গেছে। তোমার বিশ্বাস হচ্ছে না? দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। মন্দির বানান, তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে, নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। এবারে হলো বিশ্বাস, দেবাংশু বাবু মুখের জুতোটা মুখেই পড়লো তো। এইবারে 26,000 যত চাকরি বাতিল হয়েছে, আবার যে 59,000-এর টেট বাতিল হবে, ওদের সবাইকে নিয়ে গিয়ে পুরো লাইন দিয়ে মন্দিরের দু সাইডে, একদিকে পুরুষ আর অন্যদিকে মহিলা বসিয়ে দিয়ে মাঝখানে একটা রাস্তা রেখে দেবেন, ভিক্ষা করতে বসাবেন। ভিক্ষা হাতে কিন্তু আপনারা স্টেনলেস স্টিলের বাটি দেবেন, কারণ কাগজের ঠোলা না খুব সহজেই ভেঙে যাবে, তাই স্টেনলেস স্টিলের বাটিটা দেবেন। ভালো করে ওরা ভিক্ষা করবে, কারণ ওদের কাজটাই তো ভিক্ষা করা। মন্দির লেখার কি সাহস হবে সরকারের? সরকার জানে যে মন্দির লিখলেই তারা কেস খাবে, তাই জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র লিখেছে। তা আপনি যদি দাদা এত জানেনই পটর পটর করছেন কেন? হ্যাঁ দাদা জানে তো এত পটর পটর কেন করছে। যদি তুমি চটি চাঁটা হতে তাহলে পটর পটর করতে না। দেখো, চটি চাটে না বলেই তো পটর পটর করে। পটর পটর করার পেছনের কারণটা হচ্ছে যে তোমরা যে যত সাধারণ মানুষের ট্যাক্সের টাকা আছে, সে টাকা নিয়ে গিয়ে একটা মন্দিরে ঢালছো। দেখো, ধাম যে বলছো না, ধাম হচ্ছে 4টে ধাম আছে পুরো ভারতবর্ষে, যার মধ্যে জগন্নাথ ধাম হচ্ছে পুরী। যে তোমরা দীঘাতে কোন ধাম প্রতিষ্ঠা করলে আর কি করে সেখানে জগন্নাথ দেব এলেন, সেগুলো সব আমরা জানি। কিছুদিন আগের ঘটনা গো, তখন আমাদের জ্ঞান পড়ে গেছিল। মমতা ব্যানার্জির একটা বক্তব্য শোনায়। কথায় কথায় হঠাৎ হিন্দু আমি মুসলমান যারা ধ্বজা নিয়ে বসে আছে। আমি গেলাম পুরীতে, আমাকে বলে পুরীর মন্দিরে ঢুকতে দেবে না কেন? নাকি আমি হিন্দু নই? বুঝুন, ঠিক করবে আমি হিন্দু না মুসলমান, ঠিক করবে। এত বড় সাহস, এত বড় উদ্যত্ত। আপনি যখন এতই জ্ঞানের নারী টনটনে পটর পটর করছেন কেন? মমতা ব্যানার্জি এত শান্তির প্রতীক, এত উজ্জ্বলতার প্রতীক, আর এত ধর্মের প্রতি তার সহানুভূতি এত, যে তাকে পুরীর মন্দিরে ঢুকতেই দেয়নি। পুরীর যে মন্দিরের যে পান্ডারা আছে না, ওনারা ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। তোরা বলেছিল যে তুমি মুসলমান, এটা ঠিক করেছিল। তার কারণ একটা ব্রাহ্মণ ঘরের হিন্দু মেয়ে হয়ে মাথায় হিজাব পরে গিয়ে আল্লাহর সামনে এইরকম করে বসে মাথা নিচু করে নাটক ভারতবর্ষ জানে, তাই তাকে পুরীর মন্দিরের ভেতরে ঢুকতে দেয়নি। সেই রাগে ক্ষোভে ফুঁসে তারপরে এই মন্দিরটা বানিয়েছে। তার মমতা ব্যানার্জি তার নিজের ঔদ্ধত্য প্রকাশ করার জন্য আজ এই মন্দিরের আবির্ভাব ঘটিয়েছে। দেখো, মন্দির নিয়ে কি হয়েছে জানি না, তবে জগন্নাথ প্রভু কিন্তু বিশাল গেড়োয় ফেঁসে গেছেন। কি করা যাবে? আপনার মন্দির নিয়ে কাজ, আপনার জগন্নাথ দেবের টাকা নিয়ে কাজ, নাকি মন্দিরের নাম কি, টাইটেল কি, কোথায় ফুটকি, কোথায় কমা, কোথায় দাড়ি, সেটা নিয়ে কাজ? এই কথাটা অনুযায়ী একটা কথা বলতে চাই, এই কথাটা যেরকম করে বললো যে আপনার কাজ নিয়ে মতলব, আর বাদ বাকি কি হচ্ছে সেটা দেখে লাভ নেই। তো দেবাংশুকে আমি চাই যে সুপ্রিম কোর্টের একজন বড় সড় মাপের উকিল করে দেওয়া হোক।
তখন সে বলবে যে চাকরি করাটা নিয়ে কাজ, চাকরিটা চুরি করে হোক কি ডাকাতি করে হোক কি যাই করে হোক কি মধ্যশিক্ষা পর্ষদের কাউকে মার্ডার করে হোক, চাকরি পেলেই হলো, চাকরি করলেই হলো, বাস পড়াশোনা না জানলেও চলবে। আসলে আপনার উদ্দেশ্য কি? আসলে আপনার উদ্দেশ্য হচ্ছে চিরকালীন কাঠিবাজি। কাঠিবাজি তো করাতে তোমাদের দলের লোকেরাই এক্সপার্ট, তো তোমাদের দলের লোকেরাই তো রাম মন্দির নিয়ে এত কিছু বলেছিল, আবার তোমাদের দলের সেই লোকেরাই হচ্ছে চটি চাঁটতে গিয়ে ওই মন্দিরের দুয়ার থেকে একদম গর্ভগৃহ পর্যন্ত পুরো চিঁটে চিঁটে চলে যাচ্ছে। যেই সব লোকেরা রাম মন্দিরের বিরোধিতা করেছিল সেই সব লোকেরাই আবার গিয়ে এই মন্দিরের উদ্বোধনে গিয়ে নৃত্য পরিবেশন করছে, কত কি করছে, গান গাওয়া তো ওদের একদম পুরো আর কিছু বলার নেই। এই আবালদের পাল্লায় পড়ে প্রভুও শেষ হয়ে যাবে। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার যাই করুক না কেন তাতেই আপনার কাঠিবাজির দরকার। সেটা যতই স্বয়ং প্রভুকে বাংলায় আমন্ত্রণ জানানো হোক তাতেও আপনার আপত্তি। হ্যাঁ, রাজনৈতিক বিরোধিতা এক জায়গায় আর স্বয়ং ঈশ্বরের বিরোধিতা। সেই জন্যই আমাদের একজন শান্তির প্রতীক রাম ভগবান, যিনি আমাদের মানে পরম পূজ্য থাকে যাকে বলা হয়, যার আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের সমাজ চলছে, তো তাকে নিয়ে মমতা ব্যানার্জি যখন একটা গন্ধা ধর্ম বলেছেন তখন তোমার বিচিগুলো সব মাথায় ছিল, বিচিগুলো তলায় ছিল না। আর কি বলবো দেবাংশু, মুখের জুতো মুখেই পড়ে যাচ্ছে, তাই চুপ করে যা, চুপ করে যা। 1-1.5 বছর আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিল্লিতে 100 দিনের কাজের জন্য ধর্ণা দিতে গেছিল, আপনাদের প্রত্যেকের মনে থাকবে, তখনও স্পেশাল ট্রেনের জন্য আবেদন জানিয়েছিল পার্টি হিসাবে তৃণমূল কংগ্রেস। ওই ট্রেনটারও 11th আওয়ারে এসে ক্যান্সেল করলো, পারমিশন ডিনাই করলো। এমন টাইমে পারমিশন ডিনাই করলো যখন আর কিচ্ছু করার অপশন যেন না থাকে। এটা একটা বাস্তব কথা বলেছো, কেন্দ্র সরকারের ঠিক হয়নি। তোমরা এখানে বাংলায় 100 দিনের কাজের টাকা চুরি করেছিলে, নিজেরা নিজেদের পকেট ভরার পরে তোমরা যখন দেখছো সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, যে টাকাগুলো সব নেতারাই খেয়ে নিচ্ছে, 2টো কাজের জায়গায় 6টা কাজের লিখে সেই টাকাটা আবার নিয়ে নিচ্ছে। 2টো টাকা দিচ্ছে হচ্ছে জনগণকে, যারা কাজ করেছে সদ্য তাদেরকে দিচ্ছে, বাদবাকি যে 4টের টাকা ওটা ওরা নিয়ে যাচ্ছে। তো সেগুলো যখন জনগণের মধ্যে ক্ষোভ একটা উগরে উঠেছিল, তখন অভিষেক ব্যানার্জি বললো কি যে চলো সবাই মিলে, আমরা তো চোর, চলো আমরা সবাই মিলে চোরের বিরুদ্ধে স্লোগান করতে যাই। তো সেখানটায় যে ট্রেনটা ক্যান্সেল করেছে ওটা তো একটা ভালো কাজ করেছে, মহৎ কাজ করেছে। চোরেদেরকে আটকানো একটা স্বর্গে যাওয়ার মতো কাজ, আলাদা লেভেল। কিন্তু লাকিলি আমাদের পার্টি সেই অ্যারেঞ্জমেন্ট করে এক্সট্রা বাসের অ্যারেঞ্জমেন্ট করে ওদেরকে দিল্লি নিয়ে গেছিল 100 দিনের শ্রমিকদের। সেটাই, ওইটাই তো দরকার। চুরির টাকাগুলো তো কোথাও না কোথাও খরচা করতেই হতো, তাই বেকার সরকার তার নিজের টাকা দিয়ে ট্রেন ভাড়া করিয়ে বা ট্রেন দিয়ে সেগুলোকে চোরগুলোকে নিয়ে যাবে সেখানে চুরির বিরুদ্ধে প্রতিবাদ করতে। তার থেকে ভাই যেই টাকাগুলো চুরি করে রেখেছিস সেই চুরির টাকাগুলো নিয়ে যা। উনি জগন্নাথ, জগতের নাথ, জগতের নাথের সঙ্গে পাঙ্গা নিচ্ছেন। জগতের নাথের সাথে পাঙ্গা নিয়েছো তোমরা। একটা মন্দিরে তোমাদেরকে ঢুকতে দেয়নি, তাই তোমরা এখানে জগন্নাথ ধাম প্রতিষ্ঠা করে দিলে। কোন ধাম এটা যে, বা কি করে এটা ধাম নাম হলো, বা এটা একটা সাংস্কৃতিক কেন্দ্র কেন হলো, সেইগুলোর অনেক উত্তর খোঁজা বাকি আছে। যেদিন ক্যামেরার সামনে এসে মুখ্যমন্ত্রী বলে দেবেন যে এটা ধাম নামটা কেন হলো। ধাম তো 4টে, তো এই ধামটা আবার কেন কোথা থেকে উদয় হয়ে এলো সেটা আমাদের জানা নেই। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। এই শুভেন্দু অধিকারী প্রথম থেকে ক্রমাগত জগন্নাথ মন্দিরের বিরোধিতা করে গেছে বিভিন্ন ইস্যুতে। মমতা বন্দ্যোপাধ্যায় যেন বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন কার ক্ষমতা আছে দেখি আটকে যদি দেখাতে পারে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছিলেন কার ক্ষমতা আছে দেখে আটকে দিতে পারে। তো সত্যি একটা কথা বলি, এটা যে চরম ঔদ্ধত্যের একটা প্রতীক হিসাবে ওখানে প্রতিষ্ঠিত হলো, আমার বাড়ির পাশেই ওটা, বেশি দূরে নয়। তো ওটা যে চরম ঔদ্ধত্যের প্রতীক হিসাবে ওখানে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমরা বুঝতে পারছি। আমি পার্সোনালি বলছি, আমি কোনোদিন ওই মন্দিরে পা রাখবো না। আমি জগন্নাথ দেবের দর্শন করতে গেলে আমি পুরীতে যাব, ওখানে কোনোদিন যাব না। যে যাচ্ছে যাক, আর কেন যাব না তার কারণটাও দেখে নাও। লোকাল থানা থেকে আমি জিডিটা করালাম, আমার শুধু নয় বহু মানুষের মোবাইল গেছে। একটাই রিজন, শুধুমাত্র বলা হলো যে ব্যাগ চেক করানো হোক, ব্যাগ চেক করার পর ভেতরে প্রবেশ করানো হবে। যখনই এই ব্যাগ চেক করাতে গেলাম আর এন্টার করলাম ভেতরে, তখনই কিন্তু মোবাইল মিসিং। মোবাইলের সাথে অনেকের মানি ব্যাগ গেছে, অনেকের পার্স মানে মানি ব্যাগের সাথে অনেকের অনেক কিছু ডকুমেন্টস চলে গেছে। তো আমি এটাই বলবো, সাবধান, তোমরা যারা ভেতরে প্রবেশ করছো তারা কিন্তু সাবধানে প্রবেশ করো। হ্যাঁ, এই ছেলেটার টাকা পয়সা যা ছিল সব চুরি হয়েছে, এবং এখানে বলছে অনেকজনের চুরি হয়েছে। সামান্য একটা মানে 100 একর জায়গার ভেতরে সেখানটায় পুলিশ নিরাপত্তা দিতে পারছে না, তাহলে পশ্চিমবঙ্গে কি ধরনের নিরাপত্তা দিচ্ছে পুলিশ সেটা এখানটায় প্রমাণ হয়ে যাচ্ছে। আর জিডি করে যদি মোবাইল ফেরত পাওয়া যেত তাহলে সব মোবাইলই তো আবার যার চুরি গেছে তার কাছে ফিরে আসতো। আলাদা লেভেলে এরা নাকি আবার পেহেলগাঁও অ্যাটাকের কথা বলে। সামান্য একটা 100 মিটার জায়গায় পুলিশের নজরদারি নেই, তো সেখানটায় কি করে কি হবে, সবাই সব ছিঁড়ে নেবে, আমরা সব জানি। কথা আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে বলছি না, আমি একজন বিখ্যাত কালী পূজারীর নাতি হিসাবে বলছি, যাদের বংশ পরম্পরায় পূজা অর্চনা বইছে। বংশ পরম্পরায় পূজা অর্চনা বইছে এবং বিখ্যাত
একজন কালী পূজকের নাতি হিসাবে সে বলছে, শোনো তোমরা, তার দাদু মরাবার সময় বলে গেছেন যে আমাদের যে নাতি আসছে না, সেই নাতি, এই যে নাতি হয়েছে, সেই নাতিকে বলবে যে মাথায় টুপি লাগিয়ে গিয়ে ওখানে মমতা ব্যানার্জির দলে বসে ওখানে নাটক করতে। যে কোন শাস্ত্রে লেখা আছে, তার দাদু যে কোন শাস্ত্রের বই পড়েছিল সেটা আমাদের জানা নেই, তো সেটা আমাদেরকে একটু ক্লিয়ার করলে খুব ভালো হতো। বা হিন্দু ধর্মে কোন শাস্ত্রে লেখা আছে যে আল্লাহর কাছে গিয়ে প্রার্থনা করতে হবে, সেগুলো একটু দেখিয়ে দিও তো, আমাদের অনেক ডাউট আছে, ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া। ভট্টাচার্যটা আমাদের পাওয়া উপাধি, আমাদের আদি পদবী ছিল গাঙ্গুলি, গঙ্গোপাধ্যায়। সেখান থেকে আমরা ভট্টাচার্য উপাধি পাই শুধুমাত্র পূজা অর্চনার জন্য। ও তো মাথায় বন্দুক ঠেকিয়ে কোনো রকমে আদায় করে নিয়েছে ভট্টাচার্যটা, কারণ এখন পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, একটু ঘুষ দিলেই সব কাজ হয়ে যাচ্ছে, তো তাহলে তো ওটাও ঘুষ দিয়ে মনে হচ্ছে ভট্টাচার্য পদবিটা পেয়েছে। মারাত্মক লেভেলের কথা বললে দেবাংশুদা। কিন্তু বিজেপির টার্গেট কি জানেন? ওরা প্রথম টার্গেট নিয়েছিল এক ধর্ম, এক ভাষা, এক জাতি, এক নেতা, এক পার্টি, এখন সেখানে ঢুকেছে এক ভগবান। এটা তো খুব ভালো জিনিস, এক দেশ, এক ভোট, এক নেতা, এক দেবতা, সব কিছু তো একটাই হওয়া ভালো। এরকম 12 ভাতারের মতো 12টা 14টা করে ভাতার রেখে এক ভাতারের কাছে আজকে গিয়ে ওখানে মাথায় টুপি পরে হাত উপরে করা, আরেক ভাতারের কাছে গিয়ে এরকম ফুলের মালা ছুঁড়ে ফেলা, আরেক ভাতারের কাছে গিয়ে ওইখানটা এরকম করা, এত ভাতারিগিরি করার থেকে এক ভাতার হওয়া ভালো নয় কি? ঘরের বউ যদি অনেক লোক মানুষের কাছে যায়, তাকে কি আর একটা ভাতারের বউ বলে? তাকে 12 ভাতারের বউ বলে। তো এক দেশ হলে ক্ষতি কি? ওটা তো খুব ভালো একটা পন্থা। প্রত্যেকটা দেশের একটা স্বতন্ত্র স্বাভিমান আছে। বিজেপি যাকে ভগবান বলে দেবে আপনাকে তাকেই পুজো করতে হবে। ও আচ্ছা, তাহলে মমতা ব্যানার্জি যাকে জগন্নাথ দেব বলে দেবেন, মমতা ব্যানার্জি যাকে যা বলে দেবেন, আমাদেরকে তাকেই মেনে নিতে হবে। বাহ, আমি খুব খুশি। এর মতো চটিচাটা যারা আছে এদের কথা আমার শুনতে খুব ভালো লাগে, কারণ এদের প্রত্যেকটা কথাতে একবার করে জিভ এরকম করে পুরো পায়ের চারদিকটা ঘুরে যায়। ওটা কিন্তু ভালো কাজ, ওটাও ফ্লেক্সিবল পুরো। বিজেপি যে ধর্মীয় স্লোগান বলে দেবে আপনাকে সেই ধর্মীয় স্লোগানেই নাচতে হবে। গভর্নমেন্টের টাকা নিয়ে, পাবলিকের ট্যাক্সের টাকা নিয়ে এত মদ পাকামি করার কি দরকার আছে? আর এই মদ পাকামি নিয়ে এইসব যে মূর্খ পাত্রগুলো আছে না, এরা এত নাটকবাজি করছে ভাবার বাইরে, এতটা ভাবার বাইরে, মানে বলে বোঝাতেই পারা যাবে না। বিজেপি যেভাবে বলে দেবে হিন্দু ধর্ম আচার আচরণ পালন করো, সেভাবেই পালন করতে হবে। এবং তারই পার্ট হিসাবে আজকে দিল্লির বুকে, যেখানে বাঙালি মহল্লা, সিআর পার্ক, যেখানে বাঙালিরা কনসেন্ট্রেটেড ওই দিল্লির বুকে থাকে, সিআর পার্কের ছোট্ট কলকাতা বলা হয়, সেই সিআর পার্কে কালী মন্দিরের পাশে কেন মাছ বিক্রি হচ্ছে? বিজেপির গুন্ডারা এসেছিল সেই দোকান বন্ধ করতে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর দেবাংশু ভট্টাচার্য এটা জানে না যে আমাদের ধর্মে কখনো কোথাও লেখা নেই যে আল্লাহর কাছে গিয়ে ওখানটায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আমাদের ভগবান তোদের কি অভাব রেখেছে বা তোদের চুরির টাকা কত কম হয়ে গেছে সেটা আবার বাড়ানোর জন্য ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করতে হয়। মাছ দোকান বন্ধ করতে গেছে সেটা আলাদা কথা, কিন্তু মেন কথা হচ্ছে যে 26,000 যে চাকরি চুরিটা হলো, সেই চাকরি চুরিটা ডিসেম্বর মাস পর্যন্ত গেছে। তো ডিসেম্বর মাসের আগে পর্যন্ত তোমরা কি আলোচনা করছো? এখন তো মন্দির নিয়ে বিজি হচ্ছ, কাল মসজিদ নিয়ে বিজি হবে। এত বিজি হয়ে এলে তো চাকরি যারা করছে তাদের তো মনে টেনশন আর বুকে ধুকপুকানি শুরু হবে। আর যারা ভাতা পাচ্ছে ওদের কথা তো ছেড়েই দাও, সরকারের এত টাকা নিয়ে ভাতা দিয়ে তোমার মতো কুকুর পোষার থেকে না পোষাই ভালো। মাদারের বাচ্চা। এরা জানে না যে বাঙালি মা তারার কাছে শোল মাছ অর্পণ করে, তারপরে সেটা প্রসাদ হিসাবে খাওয়া হয়। এত বিরোধিতার মাঝে জগন্নাথ দেব সত্যি তিনি অনেক হতবাক। তিনি বলছেন যে আমি কোথায় এলাম, এ কোন রাজ্য যেখানে একজন মুসলিম আমার মন্দিরটা বানিয়েছে। সে ঠিক আছে, মুসলিমরা মূর্তিও বানায়, মন্দিরও বানিয়েছে, সব কিছু মেনে নিলাম, কিন্তু জগন্নাথ দেব এটা বুঝতে পারছেন না যে কাল রাতে নামাজ পড়ে এসে আজকে সকালে আমার পুজো করতে এসছে। ই কোন ধরনের মানুষ? এরা জানে না মা কালীর কাছে বলি না চললে তার পুজো হয় না। ইনি মানুষ নয়, এ মহামানবী। এ মানুষ নয়লা, এ কোনো সাধারণ মানুষ নয়, এ হচ্ছে সদ্যজাত কিরণমালা। তোমাদের এই মন্দির নিয়ে কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। আর এই 26,000 লোকেরা কি ওই মন্দিরের সামনে গিয়ে ভিক্ষা করতে বসবে? তাহলেও বলো, কারণ দেখো আমাদের যে রাম মন্দির হয়েছে সেটা কিন্তু সরকারের টাকায় ওইটা বানানো হয়নি, এটা সরকারের টাকায় বানানো হয়েছে। তাই এটা হচ্ছে মমতা ব্যানার্জি নিজে করে দিলেন, আমার কথা নয়, এটা সামান্য ঘোষের কথা। মমতা ব্যানার্জি নিজে করে দিলেন যে সবাই মিলে বসে ভিক্ষা চাইবে। দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরও উন্নতি হোক, এই বলে ভিডিওটা শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। ভাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।